ভেক্টর আজকে শুরু করতে চলেছি আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ ও আপেক্ষিক ত্বরণ হয়। তা আপেক্ষিক ব্যাপারটা কি? আপেক্ষিক বলতে একটি সাপেক্ষে আরেকটি বেগ হচ্ছে আপেক্ষিক বেগ। তা যদি বলা হয় এর মনে করো এ বস্তুর বেগ হচ্ছে ভি সাফিক্স এ, বি বস্তুর বেগ হচ্ছে ভি সাফিক্স বি। তাহলে এর সাপেক্ষে বি এর বেগ, বি এর আপেক্ষিক বেগ, বি এর আপেক্ষিক বেগ কি লিখব? লেখা হয় বি এর বেগ মাইনাস এ এর বেগ। আর যদি বলা হয় বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, কি হবে? এটা হচ্ছে এ এর বেগ মাইনাস বি এর বেগ। আচ্ছা, উপরে বি এর বেগ কি ছিল? ভিবি, আর এ এর বেগ কত? ভি এ। এটাকে এবার লেখা যেতে পারে ভিবি প্লাস অফ মাইনাস ভি এ। এটা ভি এ, এটা হচ্ছে ভি এ মাইনাস ভিবি, মাইনাস মানে ভি এ প্লাস অফ মাইনাস ভিবি। মানে দেখো যার সাপেক্ষে বলা হচ্ছে মানে যার বেগ আর যার সাপেক্ষে বলা হচ্ছে সেটা হচ্ছে বিপরীত বেগ, তার বিপরীত মানে ভি এর বিপরীত বেগ মাইনাস ভি, তার লব্ধি ভি প্লাস অফ মাইনাস ভি মানে কত? ভি এর বেগের বিপরীত। আর ভিবি হচ্ছে বি এর বেগ। তাহলে বি এর বেগ আর এর বিপরীত বেগের লব্ধি। এটা কি? এ এর বেগ, এটা হচ্ছে এ এর বেগ আর বি এর বিপরীত বেগের লব্ধি, বি এর বিপরীত বেগের লব্ধি। মানে যার সাপেক্ষে বলা হবে তার বিপরীত বেগ, আর যার বেগ বলা হবে দুটো বেগের লব্ধি, যোগফল মানে লব্ধি। এগুলোকে তুমি ভেক্টর চিহ্ন দিতে পারো, এটা ভেক্টর চিহ্ন বেগ যেহেতু, তাহলে এরকমভাবে ভেক্টর চিহ্ন দিলে প্রত্যেকটা এরকম ভেক্টর হবে, ভেক্টর দিয়ে দেওয়া যেতে পারে। এখানে মনে রাখতে হবে যার সাপেক্ষে বলবে তার বিপরীত বেগের, আর বাকিটার হচ্ছে ধরে লব্ধি বার করতে, লব্ধি মানে যোগফল বার করতে হবে। তা আমি একটা আবার দেখাচ্ছি। ধরো ভিবি প্লাস অফ এই যে এর বেগ দেওয়া ছিল, এর বেগ হচ্ছে ভি এ ভেক্টর, আর বি এর বেগ মনে করো ভি ভেক্টরটা বলা ছিল। তাহলে এর সাপেক্ষে হলে তাহলে কী হবে? এর উল্টো দিকে বেগ নিতে হবে, বিপরীত বেগ। এটা হচ্ছে মাইনাস ভি এ ভেক্টর। লব্ধি মানে কি? সামন্তরিক সূত্রে অ্যাপ্লাই করো, সামন্তরিক সূত্রে অ্যাপ্লাই করলে কী হবে? যে সামন্তরিক কমপ্লিট হয়ে গেলো, এই কর্ণ, এটাই কিন্তু এই যে কর্ণ, এইটাই কিন্তু এই যে এটাই এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। আর যদি বি এর সাপেক্ষে বলে তাহলে কী হবে? তাহলে উল্টো দিকে বি এর সাপেক্ষে মানে কি? বি এর উল্টো দিকে বেগ বাড়িয়ে দাও, এই যে সেম করে নিয়ে সামন্তরিক কমপ্লিট করো। এখানে একটা সামন্তরিক কমপ্লিট করতে হবে। এই যে কর্ণ, এই কর্ণটা হচ্ছে এটা ডবল টিক দিলাম, এটা হচ্ছে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ। তাহলে এটা হচ্ছে এইটা হচ্ছে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, আর এটা হচ্ছে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ। এই আপেক্ষিক ত্বরণের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার। তা এই যে আপেক্ষিক বেগটা অনেক রকম কাজে লাগে আমাদের, মানে সব মানে বাস্তব চলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা আপেক্ষিক বেগ বুঝতে পারি। সেইগুলো যেমন ধরো বৃষ্টির দিনে ধরো তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, ছাতা মুড়ি দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি
বেশি পরিমাণে ভিজবে যদি হেঁটে যেতে তার তুলনায়। যদি আস্তে আস্তে হেঁটে যাও, সাইকেল না চালিয়ে সাইকেলটা এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে ছাতা নিয়ে আস্তে আস্তে হেঁটে যাও, তাহলে কিন্তু কম ভিজবে। এগুলো কিন্তু আপেক্ষিক বেগের জন্য হয়ে থাকে। গাড়ির দেখবে 4 চাকা গাড়ির সামনের দিকের কাচ বেশি ভেজে, পিছন দিকের কাচ বৃষ্টির সময় কম ভেজে। সবই কিন্তু আপেক্ষিক বেগের জন্য হয়ে থাকে। তা আমি একটা উদাহরণ দেখাচ্ছি। বৃষ্টির সাপেক্ষে মানুষের আপেক্ষিক বেগ দেখে নাও। বৃষ্টির আপেক্ষিক বেগ, তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগ বার করো কার সাপেক্ষে? মানুষের বেগের সাপেক্ষে বা ব্যক্তির বেগের সাপেক্ষে? ব্যক্তির বেগের সাপেক্ষে। দেখো, যদি যদি হাওয়া না বয়, মানে বায়ুপ্রবাহ যদি না হয়, তাহলে কিন্তু বৃষ্টি সোজা পড়ে। কিন্তু যেই বায়ুপ্রবাহ হয় তখন কিন্তু বৃষ্টি একটু ক্রস হয়ে পড়ে, তখন কিন্তু বায়ুর জন্যই কিন্তু বেশি ভিজতে হয় আমাদের। ছাতা কন্ট্রোল করে, ছাতা দিয়ে কন্ট্রোল করেও কিন্তু হয় না। তা এবার তুমি যদি ধরো বৃষ্টি পড়ছে, সোজা পড়ছে বৃষ্টি, তুমি চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকো, ছাতা মুড়ি দিয়ে দেখবো, তুমি কিন্তু তোমার গায়ে খুব একটা জল লাগবে না, বৃষ্টি লাগবে না। কিন্তু এই তুমি হাঁটতে শুরু করবে, সময় কিন্তু বৃষ্টি কিন্তু ক্রস করে পড়া শুরু করবে, একটু ক্রস করে বা তির্যকভাবে পড়া শুরু করবে, তখন কিন্তু তুমি ভিজে যাবে। তো এই ব্যাপারটা একটু দেখাচ্ছি, মানে ওটা আপেক্ষিক বেগের জন্য কিন্তু হয়। তা বৃষ্টির আপেক্ষিক বেগ কার সাপেক্ষে বললাম? ব্যক্তির বেগের সাপেক্ষে। দেখো, মনে করো বায়ু প্রবাহ নেই, তাহলে বৃষ্টি সোজা পড়ছে, এই ধরো বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে বৃষ্টির বেগ। বৃষ্টি মনে করো ভি বেগে পড়ছে, আর তুমি মনে করো হাঁটছো ইউ বেগে, এই এদিকে হাঁটছো ইউ বেগে, হাঁটছো এই ইউ বেগে, এদিকে হাঁটছো, তাহলে বৃষ্টি সোজা পড়ছে, মানে সোজা একটু বাড়িয়ে দিই, এই মনে করো এই বেগটা, এটা হচ্ছে বৃষ্টির বেগ ভি ভেক্টর। আর তোমার বেগ এদিকে, এদিকে এটা হচ্ছে বৃষ্টির বেগ, আর ইউটা হচ্ছে ব্যক্তির বেগ। এদিকে আমি কী বার করবো? ব্যক্তির বেগের সাপেক্ষে, যার সাপেক্ষে তার উল্টো দিকে বেগ নিতে হবে, উল্টো দিকে বেগ নিচ্ছে একই রকমভাবে, এই তাহলে এটা মাইনাস ইউ ভেক্টর। এই বেগ দুই বেগে মাইনাস ইউ আর ভি এর লব্ধি, লব্ধিকে আমরা সামুদ্রিক কমপ্লিট করো। সামুদ্রিক বলে যেহেতু লম্ব হবে আছে, তো উল্টাং কী হবে? এটা আয়তক্ষেত্র হবে। তো কর্ণ কোনটা? এইটা হচ্ছে কর্ণ। এটাই কিন্তু এই যে নাম দিচ্ছি, এটা ও এ, এটা ও বি, এটা ও সি, এটা ও ডি। তাহলে ওডি হলো, ওডি ভেক্টর হলো ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। বুঝতে, দুই বেগের লব্ধি মানে এই কর্ণ। তাহলে বৃষ্টি কিন্তু সোজাভাবে পড়ছে, যে তুমি হাঁটতে শুরু করলে বৃষ্টি কিন্তু এ ক্রস করে, মানে এদিক থেকে এরমভাবে ক্রস করে আসা পড়া, এরমভাবে পড়া শুরু করবে, এরমভাবে আসছে বৃষ্টিটা। ছাতা কীভাবে ধরতে? ছাতাটা ধরতে এরকমভাবে, ছাতা এরকমভাবে ছাতা ধরতে হবে, এই ছাতা এরকম হবে, ছাতাটা ধরার ব্যাপার আছে, এরকমভাবে ধরতে হবে তোমার ছাতাটা, তো মাথাটা এরকম হবে ছাতা, এই এরকম ছাতাটা এরকম, ছাতার বাঁটটা হাতে থাকবে, এরকমভাবে ধরতে হবে কিন্তু, তাহলে কিন্তু তুমি ভিজবে না। তাহলে যত স্পিডে তুমি হাঁটবে বা দৌড়বে, তত কিন্তু কী হবে? তত কিন্তু আরও বেশি ক্রস করে পড়বে, তখন তো আরও বেশি ভিজবে, হাতে কিন্তু তখন আরও বেশি কাত করতে হবে। আচ্ছা, তো এই কোণে যদি থিটা হয়, থিটা হয়, তাহলে তাহলে কী হবে? ট্যান থিটা কত, কোণটা কত হবে? ট্যান থিটা ইকুয়াল টু, দেখো ট্যান থিটা সমান কী লিখবে? আচ্ছা, এই লব্ধি বেগটা বার করতে হবে, এটা ইউ আর মানে কত হবে? আর স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার হবে, আর সমান রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এই। আর ট্যান থিটা সমান কত হবে? ট্যান থিটা সমান হচ্ছে ভি বাই ইউ। অ্যাকচুয়ালি ভি বাই ইউ বলতে এটা মড অফ ভি ভেক্টর বাই মড অফ মাইনাস ইউ ভেক্টর, এই কিন্তু হবে, কারণ এটা যদি মাইনাস ইউ হয়, এটাও কিন্তু মাইনাস ইউ, এটাও কিন্তু মাইনাস ইউ, তাহলে কী হবে? মড ভি ভেক্টর মড ইউ, মড ভি ভেক্টর মানে ভি ভি, আর মড মাইনাস ইউ মানে ইউ, মানে ট্যান থিটা মানে ভি বাই ইউ। দ্যাট মিন্স থিটা সমান, আচ্ছা এটা একটু ভুলে গেল, এটা অ্যাকচুয়ালি
এটা থিটা, এই কোণটা থিটা ধরেছি আমি, তাহলে আছে লম্ব বাই ভূমি। লম্ব মানে এটা লম্ব, এটা তো সমকোণ এটা, তাহলে লম্ব মানে এটা হবে ইউ বাই ভি হবে। এটা হচ্ছে মড ইউ ভেক্টর, মড মাইনাস ইউ ভেক্টর বাই বাই মড ভি ভেক্টর। মাইনাস ইউ মানে কত, ইউ, ইউ আর ইউ বাই ভি, তাহলে থিটা সমান কত হবে, ট্যান ইনভার্স ইউ বাই ভি। এই কিন্তু এই কোণ করে কিন্তু এই কোণ করে কিন্তু মানে বৃষ্টিটা পড়ছে। এটা আবার একটু বলছি, সমকোণী ত্রিভুজ যেহেতু এটা সমকোণ, এটা মাইনাস ইউ, তাহলে এটা মাইনাস ইউ, তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এটা লম্ব এটা ভূমি হবে, তাহলে মাইনাস মড মাইনাস ইউ ভেক্টর বাই, তুমি ডাইরেক্ট ইউ বাই ভি লিখতে পারো। তাহলে এটা কিন্তু ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ হলো। এ কিন্তু আমাদের মানে অনেক থিওরিতে পড়ে, আবার অঙ্ক করার সময় কিন্তু কাজে লাগবে এই থিওরিটা। তারপরে ধরো দেখবে যে এখন তো ধরো বসিরহাটে নদী পারাপার কেউ হয় না, মানে নদী আগে পার হতো। ধরো এই মনে করো নদী, ধর এই পারে ওই পারের ঘাট হচ্ছে এই, আর এই পারের ঘাট মনে করো এই। ধর জোয়ারের জল, এইভাবে জোয়ারের জল যাচ্ছে, জোয়ার কিন্তু এদিকে মনে করো এদিকে জোয়ার যাচ্ছে, জোয়ারের স্রোত এদিকে, নদীর স্রোত এইদিকে প্রবল স্রোত। তখন নৌকা যখন এখান থেকে ছাড়লে কিন্তু নৌকাটা কী করে, খানিকটা এগিয়ে নিয়ে যায়, এদিকে এগিয়ে নিয়ে গিয়ে আমার ঠেলতে নদী পাড়বে, ঠেলতে এখান থেকে ছাড়লে কিন্তু সোজা এখান থেকে এগিয়ে চলে আসে, মোটামুটি পাড়ের কাছে চলে আসে। এটা কিন্তু কারণ কী হচ্ছে, যদি ডাইরেক্ট এখান থেকে ছাড়তো নৌকা, যদি এখান থেকে ছাড়লে তাহলে কিন্তু কী হয়, স্রোত ওর উপরে এক মানে ক্রিয়া করে, স্রোত ওর উপর ক্রিয়া করে ওখানে ঠেলে নেওয়া ওইদিকে কিন্তু আবার ওইদিকে পাঠাতো, তখন আবার ব্যাকে কিন্তু আসতে হতো। হচ্ছে ওইভাবে না করে ওই পার থেকে আস্তে আস্তে ঠেলে এখানে নিয়ে গেলো, এখানে একটু এগিয়ে নিয়ে গিয়ে এখান থেকে আবার ছাড়লো। তাহলে এটা কিন্তু আপেক্ষিক বেগের জন্য হয়ে থাকে। তা তা হচ্ছে আমরা কিন্তু মানে এই সমস্ত অঙ্কও কিন্তু আমরা করব, সেগুলো অঙ্ক গেলে তুমি ভালো করে বুঝতে পারবে। এটা কিন্তু আপেক্ষিক বেগের জন্য হয়। তার মানে এই যে বেগটা হবে, এই বেগটা কিন্তু স্রোত আর নৌকার বেগের লব্ধির জন্য এটা হয়ে থাকে। স্রোতের বেগ আর নৌকার বেগের লব্ধির জন্য মানে হয়। তা এটা গেল আপেক্ষিক বেগ। আপেক্ষিক ত্বরণের ক্ষেত্রেও ঠিক সেম ব্যাপার। আমি গতদিন ভেক্টরে ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণফল পড়ানোর সময় এ ক্রস বি বার করতে বলেছিলাম, সেটা আমি আরেকবার একটু দেখাচ্ছি, দেখে নাও। এ ভেক্টর ইকুয়াল টু a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়াল টু b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। আমরা বার করব এ ক্রস বি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর বার করব। তাহলে লিখে ফেলি, a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ a3 k ক্যাপ ক্রস b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। দেখো তাহলে সূত্র প্রথম হচ্ছে a1 এর সঙ্গে এটা, a1 এর সঙ্গে এটা, a1 এর সঙ্গে আবার এটা, তাহলে কি হবে, a1 b1 i ক্যাপ ক্রস i ক্যাপ যোগ a1 b2 i ক্যাপ ক্রস j ক্যাপ যোগ a1 b3 i ক্যাপ ক্রস k ক্যাপ যোগ a2 সঙ্গে
A2B1 এই যে এর সঙ্গে এটা এর সঙ্গে এটা এর সঙ্গে এটা A2B1 জে ক্যাপ ক্রস আই ক্যাপ যোগ A2B2 জে ক্যাপ ক্রস জে ক্যাপ যোগ A2B3 জে ক্যাপ ক্রস কে ক্যাপ যোগ এবার এর সঙ্গে এটা এর সঙ্গে এটা এর সঙ্গে এটা A3B1 কে ক্যাপ ক্রস আই ক্যাপ যোগ A3B2 কে ক্যাপ ক্রস জে ক্যাপ যোগ A3B3 কে ক্যাপ ক্রস কে ক্যাপ। এবার আমরা করে যাই সমান A1B1 আই ক্যাপ ক্রস আই ক্যাপ কত হয় 0 হয় যোগ A1B2 আই ক্রস জে মানে কে ক্যাপ যোগ A1B3 আই ক্রস জে মানে কত আই ক্রস কে মানে কত আই ক্রস কে মানে মাইনাস জে আগের দিন বলে দিয়েছিলাম আই ক্রস কে হচ্ছে মাইনাস জে ক্যাপ যোগ A2B1 জে ক্যাপ ক্রস আই ক্যাপ জে ক্যাপ ক্রস আই ক্যাপ মানে মাইনাস কে ক্যাপ যোগ A2B2 জে ক্রস জে মানে 0 যোগ A2B3 জে ক্রস কে মানে আই ক্যাপ যোগ A3B1 কে ক্যাপ ক্রস আই ক্যাপ কে ক্রস আই মানে কে ক্রস আই মানে জে ক্যাপ যোগ A3B2 কে ক্রস জে মানে মাইনাস আই ক্যাপ যোগ A3B3 ইন্টু 0। এবার দেখো আই ক্যাপ দুটো আসে দেখো এ একটা আই ক্যাপ আর একটা আই ক্যাপ মানে A2B3 মাইনাস A3B2 আই ক্যাপ যোগ দেখো যে দুটো আসছে এ একটা জে A3B1 মাইনাস A1B3 জে ক্যাপ যোগ কে দুটো আসছে দেখো এ একটা কে আর একটা কে এইটা তাহলে A1B2 মাইনাস A2B1 কে ক্যাপ A1B2 মাইনাস A2B1 ইন্টু কে ক্যাপ A2B3 মাইনাস A3B2 আই ক্যাপ A3B1 মাইনাস A1B2 জে ক্যাপ প্লাস A1B2 মাইনাস A2B1 কে ক্যাপ এই গেল এটাই কিন্তু বেরোলো। এই যে মেথডটা এটাকে আমরা একটা শর্টকাট ফর্মে করতে পারি। শর্টকাট ফর্মটা কেমন দেখে নাও। শর্টকাট ফর্মটা হচ্ছে আমরা বলছিলাম ডিটারমিন্যান্ট মতো করে করব এ ক্রস বিটাকে এইভাবে লিখবো ডিটারমিন্যান্ট চিহ্ন এরকমভাবে দেবো। এখানে লিখবো আই ক্যাপ এখানে লিখবো জে ক্যাপ এখানে লিখবো কে ক্যাপ। দেখো A1 কী হচ্ছে এটা A1 ছিল এটা A1 এটা A2 এটা A3 এটা B1 এটা B2 এটা B3। এইবার নিয়মটা দেখে নাও। প্রথম হচ্ছে I1 লিখব। নিয়ম হচ্ছে I1 যদি হয় তাহলে এখানে এটা চেপে ধরবো চেপে ধরলে দেখো A1B2 লিখবো কি লিখবো আচ্ছা ভুলে গেল একটু আচ্ছা ওটা যেই I1 হবে আচ্ছা এটা আমি ফ্রেশ করে একটু দেখাচ্ছি দেখে নাও ওই পিঠে দেখাচ্ছি আমি দেখো আমরা কি করব এ ভেক্টর ক্রস বি ভেক্টর বার করব। এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখলাম এটা A1 A2 A3 এটা B1 B2 B3। প্রথমে আই ক্যাপ লিখছি আই ক্যাপের জন্য এই পার্টটা চেপে ধরবো আইটা চেপে ধরবো উপর থেকে শুরু মনে রাখবো উপর থেকে শুরু তা এখান থেকে এই কোনাকুনি গুণ করব A2 B3 তা উপর নিচ নিচ উপর এই
মাইনাস B2A3, এটা গেল। যোগ জে ক্যাপ লিখব, জে ক্যাপের জন্য জে ক্যাপটা চেপে ধরবো। কোথায় শেষ হয়েছিল? A3-তে শেষ হয়েছিল, এখানে শেষ হয়েছিল। এখান থেকে এই জায়গায় যাব, উপর নিচ A3B1 মাইনাস আবার নিচের থেকে উপরে মাইনাস B3A1, A3B1 মাইনাস B3A1 যোগ কে ক্যাপ, কে ক্যাপের জন্য কে ক্যাপটা চেপে ধরবো। এখানে শেষ হয়েছিল, এখান থেকে এই A1 B2 মাইনাস নিচের থেকে আবার শুরু B1 A2, B1 A2। এটা খুব সহজে হয়ে গেল। তার মানে আই ক্যাপের জন্য এটা চেপে ধরবো, উপর থেকে শুরু এটা গুণ মাঝখানে মাইনাস চিহ্ন। তার জে ক্যাপের জন্য যেখানে শেষ হয়েছিল এখানে এটা গেল। কে ক্যাপের জন্য কোনটা হবে? কোথায় শেষ হয়েছিল? উপরে A1 B2 মাইনাস B1 A2। আমি এইটাকে চিহ্ন দিয়ে দেখিয়েছি। এটা আমরা অঙ্ক করার সময় মানে সলভ কোনো সমীকরণ, দুটো সমীকরণ সলভ করার সময় বজ্রগুণন পদ্ধতি ওই সময় একটু এরকম টাইপেরই ব্যবহার করতাম। এবার আগের অ্যান্সারটার সঙ্গে মিলিয়ে দেখো, আগের অ্যান্সারটা ছিল A2 B3 মাইনাস A3 B2। অ্যান্সারটা আমি দেখিয়ে দিই একটু তোমাকে। যা দেখো একই অ্যান্সার এসেছিল, A2 B3 মাইনাস, এখানে B2 A3 লিখেছিলাম পরেরটায়, B2 A3 আই ক্যাপটা আগে দেওয়া কোনো ব্যাপার না। তারপরে A3 B1 মাইনাস B3 A1 করা আছে, তারপর A1 B2 মাইনাস B1 A2 করা আছে। তাহলে এই অ্যান্সারটা একই হলো। আমরা করলাম কি ডিটারমিন্যান্ট মেথডে, মানে আমরা যখন প্রবলেমগুলো করব তখন কিন্তু ডিটারমিন্যান্ট মেথডেই আমরা করব। তাহলে কি আই ক্যাপের ক্ষেত্রে আমরা এটা চেপে ধরবো, জি ক্যাপের ক্ষেত্রে এটা চেপে ধরবো, এটা বাদ রাখবো, টি ক্যাপের ক্ষেত্রে এটা চেপে ধরবো। আর সূত্র হচ্ছে উপর নিচ নিচ উপর, উপর নিচ নিচ উপর, আর যেখানে শেষ সেখান থেকে আবার শুরু, উপর নিচ নিচ উপর, যেখানে শেষ সেখানেই শুরু। আর যা আই ক্যাপের ক্ষেত্রে আই ক্যাপ চাপবো, জে ক্যাপের ক্ষেত্রে জে ক্যাপ চাপবো, কে ক্যাপের ক্ষেত্রে কে ক্যাপ চাপবো। তাহলে বুঝতে পেরেছো ডিটারমিন্যান্ট মেথডে কী হবে। নেক্সট, একটা সামন্ত্রিক আছে, এই সামন্ত্রিক ক্ষেত্রফল আমরা বার করব। এটা মনে করো এ ভেক্টর, ও এ সমান এ ভেক্টর, আর এটা ও বি সমান বি ভেক্টর, এটা সি। তা এই সামন্ত্রিক ক্ষেত্রফল কত হবে? আমি কী করছি, এখান থেকে লম্বটা আনছি এখান থেকে বাহুর উপরে, আর এই কোণটা মনে করো থিটা। আচ্ছা, এই বাহুটা বি ভেক্টর, এটা বাহুটার দৈর্ঘ্য কত? বি। এই বাহুটা এটা বি ভেক্টর, মানে এটা বাহুর দৈর্ঘ্য কত? বি। মানে মড ও বি ভেক্টর সমান লেখা যায় বি, মানে মড বি ভেক্টর, দ্যাট মিনস সেটা বি। আর মড ও এ ভেক্টর মানে এ ভেক্টর, মানে হচ্ছে এটা এ, বাহুর দৈর্ঘ্য সেই হিসাবে। তাহলে এটা যদি থিটা হয়, এই কোণ এটা কত হবে? এটা হচ্ছে, এটা দেখো লম্ব বাই অতিভুজ সাইন থিটা, তাহলে এটা হচ্ছে বি সাইন থিটা। এটা হচ্ছে, এটা বিডি নাম দাও, এটা বি সাইন থিটা। তাহলে বি মানে এটা আবার দেখে দিচ্ছি, বিডি বাই ও বি সমান সাইন থিটা, দ্যাট মিনস বিডি সমান ও বি সাইন থিটা, দ্যাট মিনস বি সাইন থিটা, বি সাইন থিটাটা হলো। এখন সামন্ত্রিক ও এ সি বি এর ক্ষেত্রফল সূত্র কি? ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে ও এ, মানে এখান থেকে লম্ব টানা, এটাই উচ্চতা, কিন্তু সামন্ত্রিক উচ্চতা মানে এখান থেকে এর উপর লম্ব টানা হয়েছে। লম্ব ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কত? উচ্চতা মানে বিডি। তাহলে ও এ কত? ও এ মানে এ, আর বিডি মানে কত? বি সাইন থিটা, বি সাইন থিটা, এ বি সাইন থিটা। আচ্ছা, এটা একটা ছোটো হাতের হবে, এ বি সাইন থিটা। এটাকে লেখা যায় মড এ ভেক্টর ইন্টু মড বি ভেক্টর ইন্টু সাইন থিটা। তাহলে কত হবে? মড এ ক্রস বি।
কারণ এ ক্রস বি মানে তো এ বি সাইন থিটা। তাহলে এই যে ক্ষেত্রফলের পরমমানটা কথা হচ্ছে মড এ ক্রস বি। ক্ষেত্রফল তাহলে একটু ভেক্টর, শুধু যে ক্ষেত্রফলের পরমমানটা এটা হলো, তাহলে ক্ষেত্রফল যে মড তুলে দিলেই তো ভেক্টর পাওয়া যাচ্ছে, এ ক্রস বি তো একটা ভেক্টর রাশি। তাই বলা হয় ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর রাশি। কিন্তু ওর ডাইরেকশন কী হবে, ওর ডাইরেকশন হচ্ছে কিন্তু লম্ব হবে, ওই আর বি যে তলে অবস্থা আসলে লম্ব হয়ে বসতে ভেক্টর, সেটা হচ্ছে ওর ডাইরেকশন। কোনো সামুদ্রিক ক্ষেত্রফল কিন্তু ওই সামুদ্রিকের যে কোনো দুটো সন্নিহিত বাহু তার ক্রস করে তার মড করতে হবে। কোনো সামুদ্রিক ক্ষেত্রফল হচ্ছে ওই সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহুর যে ভেক্টর আছে সেই ভেক্টর দুটোর ক্রস করতে হবে। ক্রস প্রোডাক্ট করলে তুমি যেটা পাবে তার মডুলাস বার করলে পরম মান পাবে, আর আমি ভেক্টর হিসেবে রেখে দিলে ক্ষেত্রফলের মান পাবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যদি এই ত্রিভুজটা বলে, এই যে ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি হবে, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু সামুদ্রিক ও এ সিবি। এই যে সামুদ্রিকটা আছে, এই সামুদ্রিক ক্ষেত্রফলের অর্ধেক, মানে হাফ অফ এ ক্রস বি, দ্যাট মিনস হাফ অফ মড অফ এ ক্রস বি। তাহলে ত্রিভুজের যে কোনো দুটো বাহু জানা থাকলে, যে কোনো দুটি বাহু ভেক্টর জানা থাকলে ওই ভেক্টর দুটো ক্রস করে তার হাফ করে দিলেই কিন্তু ওই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ভেক্টরের সাহায্যে বার করতে পারবো। এটা কিন্তু খুব মানে ক্ষেত্রফল যে ভেক্টর আছে তার কিন্তু প্রমাণ আমাদের হয়ে গেল। নেক্সট দেখো, একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এ বি সি একটা ত্রিভুজ, যার এ বি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই। প্রমাণ করতে হবে ডি সমান্তরাল বিসি এবং ডি সমান হাফ বিসি। এটা কিন্তু ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করবে। এটা তোমাদের বইতে করা আছে, একটু দেখে নেবে। ডি সমান্তরাল বিসি আর ডি সমান হাফ অফ বিসি, মানে বইয়ে প্রমাণ খুব সোজা, না বুঝতে হলে আমাকে একটু জিজ্ঞেস করবে। ভেক্টরের সাহায্যে প্রমাণ করা যায় ত্রিভুজ যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক। এই ভেক্টরের সাহায্যে তোমাদের যে প্রচুর জ্যামিতি প্রমাণ করা যায়। তোমার ক্লাস 9-10 যে জ্যামিতিগুলো করেছো, প্রত্যেকটা জ্যামিতি ভেক্টরের সাহায্যে প্রায় প্রত্যেকটাই করা যায়। যে কোনো জ্যামিতি বল, বৃত্তের জ্যামিতি, বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, মানে তারপরে মানে অর্ধবৃত্তস্থ বলতে এই যে এই একটা বৃত্ত আছে, এই বৃত্তের ক্ষেত্রে এই যে এই কোণটা যে সমকোণ হয়, এই সব প্রমাণ করা যায়। তাহলে এগুলো তুমি দেখো, আর কিছু প্রবলেম করো। প্রবলেমগুলো যদি না বুঝতে পারো আমাকে একটু বলবে, কিছু প্রবলেম অবশ্যই করবে। নেক্সট ডে আমি কিছু প্রবলেম তোমার বুঝতে না পারলে করিয়ে দেবো। নেক্সট ডে প্রবলেম নিয়ে আলোচনা হবে, সেগুলো একটু ভালো করে দেখবে। আজকের মতো ক্লাস তাহলে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে।